হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল সবাইকে। গুড মর্নিং ফ্রম ঢাকা, বাংলাদেশ। সময় হচ্ছে গিয়ে 3টার কাছাকাছি। আমি লেট নাইটে ভিডিও করি। আমার এই সময় ভিডিও করতে ভালো লাগে, কারণ এই সময় শব্দ থাকে না। নয়েজ থাকলে কাজ করতে ডিস্টার্ব হয়, মানুষজন থাকে, আশেপাশে প্রচুর শব্দ হয়। তো ভিডিওর মধ্যে আপনারা হয়তো শুনতে পান না, বাট আমার মানে শব্দতে একটু সিরিয়াস প্রবলেম আছে। নয়েজ পলিউশন আমাকে খুব বদার করে। তো এটা নিয়ে আমি একটু সবসময় কমপ্লেন করি। তো আজকে কোনো পার্টিকুলার পারফিউম নিয়ে রিভিউ করব না, পারফিউম টপিক দুটা নিয়ে আলাপ করব। একটা হচ্ছে ডিসকন্টিনিউড পারফিউম, হ্যাঁ, আরেকটা হচ্ছে গিয়ে আপনার ফ্রেগ্রেন্স, মানে ডিসকন্টিনিউ পারফিউমের ব্যাপারটা, ডিসকন্টিনিউ পারফিউমের দাম, তারপর হচ্ছে কিনবেন কিনা, কিংবা আপনার ওয়ার্থ কিনা, কিংবা এটার চেয়ে বেটার অন্যান্য রিপ্লেসমেন্ট কি বেটার। আরেকটা জিনিস হচ্ছে নকল পারফিউম নিয়ে একটু কথা বলবো। তো এর ছাড়া আমার কিছু জেনারেল টপিক থাকে, আপনারা জানেন আমি বড় বড় ভিডিও করি। এই প্ল্যাটফর্মে আমি একটু জিনিস শেয়ার করতে, জীবন থেকে যা শিখি আপনার সাথে শেয়ার করি। যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করে জানান, আমার খুব ভালো লাগে আপনার কমেন্টগুলো দেখতে। তো আমাদের সবারই কিছু কিছু না কিছু শিখার আছে একজন আরেকজনের থেকে। জীবনটাই শিখার উপরে, তাই না? মানে শিখার উপরে বলতে গেলে বাংলা প্রপার না এটা। মানে আমাদের পুরো জীবনটা হচ্ছে একটা শিক্ষামূলক একটা সফর, যেটা বলা যায় যে আমরা প্রত্যেক পদে পদে যত বয়সী হয়ে যাক আপনি শেখার কোনো শেষ নাই। এবং এটা আমি মানে ফার্স্ট হ্যান্ড লাইফে আমি দেখছি। ফার্স্ট হ্যান্ড বলতে আমি নিজেই এক্সপিরিয়েন্স করছি। সো আমার কাছে যেটা মনে হয় যে সবারই কারো, ইভেন আপনার শত্রুর থেকেও কিছু শিখার আছে, যে আপনাকে পছন্দ করে না, দেখতে পারে না, যে আপনার সঙ্গে খারাপ কাজ করছে, তার থেকেও আপনি কিছু শিখতে পারবেন। যে ওই পারফিউম রিলেটেড টপিকগুলো নিয়ে কথা বলে নেই, দেন অন্যান্য জিনিস কিছু জিনিস লিখে রাখছি, ফোনে সেভ করে রাখছি, কারণ মনে থাকে না ওই আজকাল। তো আপনারা সবাই ভালো আছেন আশা করি। শীতকাল এনজয় করছেন। আমি আসলে খুব অবাক হচ্ছি যে শীতকাল মানে জানুয়ারিতেও এক্সটেন্ড করে ফেব্রুয়ারি দিয়ে যাচ্ছে, এবং কুয়াশা হালকা রাতে এই সময়টায় খুব সুন্দর লাগে। ভোরবেলা পর্যন্ত 14-15 ডিগ্রি থাকে। তো এই সময়টা মানে একেবারে যে খুব কাঁপায় দিচ্ছে এরকম না, বাট হালকা যে ঠান্ডার যে ফ্লেভারটা সুন্দর লাগে, সকাল উঠে কফি খেতে বা চা খেতে ভালো লাগে। এবং আমার কাছে বেসিক্যালি সবচেয়ে ভালো লাগে শীতকালে যেটা, সেটা হচ্ছে যে আপনার হেঁটে হেঁটে কোথাও যাওয়া। নর্মালি কিন্তু গরমের সময় হেঁটে যাওয়া একটা জায়গায় ঘেমে যাবেন, মানে রোদ থাকবে, মানে উষ্ণতা প্লাস আপনার ডিহাইড্রেশন হয় অনেক কারণে। গরমকালে হাঁটাটা প্লেজেন্ট, আবার শীতকালে আপনি কিলোমিটার পর কিলোমিটার হেঁটে যান, আপনার ভালো লাগে, মানে শরীরে খুব একটা লাগে না, ভালো লাগে। তো শীতকালে বেসিক্যালি অনেক পারফিউমই আমরা মানে ইউজ করি, এবং পারফিউম ইউজ করার সাথে সাথে আমরা পারফরমেন্সও বেটার পাচ্ছি। একই সাথে আমাদের পারফিউমগুলো কমপ্লিমেন্টও পাওয়া যায় অনেক সময়। অচেনা মানুষজন, স্ট্রেঞ্জার যারা থাকে, ধরেন ভিড়ের মধ্যে দাঁড়ায় চা খাচ্ছেন, একজন এসে আপনাকে বলো ভাই আপনার পারফিউমটা সুন্দর। হ্যাঁ, একটা হাসি মুখে একটা ছেলে বা মেয়ে যেই বলুক, আপনারা শুনতে মোস্টলি ছেলেরাই বলে, ছেলেদেরকে মেয়েরা কমপ্লিমেন্ট দেয় না বাংলাদেশে। তো যেটা বলছি যে মানে শীতকালটা একটা সুন্দর সময়, বাট লাস্ট আমার মানে 8-9 বছর দেশে আসার পরে যে এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে 2016 পরে, সেরকম ঠান্ডা আর এখন পর্যন্ত আমি আর পাই নাই। যে কাঁপায় ফেলে ঠান্ডা, কুয়াশার ঠান্ডা, এই ঠান্ডাগুলো এখন আর পাওয়া যায় না। তো যে জিনিস নিয়ে কথা বলি, ফেক জিনিসটা নিয়ে কথা বলি আগে। কালকে একজন ভাই আমাদের গ্রুপে, ফ্র্যাককম বাংলাদেশ আমাদের গ্রুপের নাম, FRAGCOMM, ফ্র্যাককম BANG, বাংলাদেশে যায়নি। তো ওখানে একজন ভাইয়া লিখছে যে এখন মার্কেটে কিছু পারফিউম পাওয়া যাচ্ছে যেগুলো অরিজিনালের মতো 1:1 এরকম নাম দিয়ে ওরা 2000 টাকা করে বেচে। ওদের ওখানে ভার্সাচি, রস থেকে শুরু করে সব ধরনের পপুলার ডিজাইনার ব্র্যান্ড আছে। বটলগুলো দেখতে একদম অরিজিনালের মতো, হয়তো 100 ml, আমি এক্স্যাক্টলি মনে নেই কত ml। এই পারফিউমগুলো বেচা হয়। এবং একজন মানে অবভিয়াসলি, যখন আপনি বললাম যে শেখার কোনো শেষ নাই, যখন আমি নতুন ছিলাম তখন অনেক জিনিস বুঝতাম না, ভুল করতাম। মানুষ ভুল করে করেই শিখে। যেমন আমি একটা রুকি মিস্টেক কি, যে পারফিউম কিনতে গেলে অনেক সময় আমরা বেশি চালাই করার চেষ্টা করি। ধরেন সবাই একটা শ্যানেল পারফিউম বা ডিওরম ইন্টেন্স, এই পারফিউমগুলো মার্কেটে দেখা যায় যে 15-20 হাজার টাকার মতো। আমরা কিছু টাকা একটা মিরপুর বা কোনো একটা জায়গায় গিয়ে, মিরপুরের যে পার্টিকুলার বলতেছি না, বাট অনেক জায়গায় আছে যেখানে আপনার ফেক পারফিউম বেচা হয়। তো ফেক পারফিউম ব্যাপারটা বলি, ফেক পারফিউম, ক্লোন পারফিউম, ইন্সপায়ার্ড পারফিউম মধ্যে পার্থক্য আছে। আপনি ক্লোন যেটা, সেগুলো হচ্ছে আপনার বলা যায় যে, ধরেন ক্লোন পারফিউম কোনটা নিয়ে কথা বলবো, ধরেন ফর এক্সাম্পল দিস ওয়ান। হ্যাঁ, এটা মেসন আলহামবা লাতাফা, লেজিট একটা কোম্পানি। ওরা হচ্ছে যে টম ফোর্ড একটা পারফিউমের মানে ইন্সপায়ার্ড ভার্সন বানাইছে। এই পারফিউমটা লেজিট, এটা আপনার প্রোডাক্টটা সার্চ করলে আপনার ইন্টারনেটে পাওয়া যাবে। এবং এগুলোর মানে একটা ইয়ে আছে, কি বলে যে ট্রেস আছে। এবং পারফিউমগুলো আমি বলবো যে ভালো, এগুলো ওয়ার্ল্ডে খুবই ফেমাস এবং অনেক চলে, এগুলো সেফ। কিন্তু যে নকল পারফিউমগুলো অরিজিনালের নাম দিয়ে, ধরেন ফর এক্সাম্পল দিই, সালভাতোরি ফেরেগামো ভোমো, হ্যাঁ, এই পারফিউমটা আপনার বাজারে দেখলেন, এটার দাম একটা সময় ছিল 4,500 টাকা যখন শুরুতে আসে। এখন এটার দাম 6,500, এরকমের কাছে বা তার চেয়েও বেশি, 7, 7.5। তো এই পারফিউমটা আপনার কোনো একটা দোকানে দেখলেন 2,000 টাকায় বেচতেছে, এক্স্যাক্ট সেম পারফিউম। এত আকাশ পাতাল তফাৎ হবে না। আপনাদেরকে বেসিকটা বলে রাখি, আপনার বেসিক ড্রিল জানলে আপনারা যখন একটা জিনিসের ছকে থাকবেন বা একটা ডিসিপ্লিনে থাকবেন, সেখানে আপনাদের ধরা খাওয়ার চান্স কম। কিরকম? যেমন ধরেন যে কোনো প্রোডাক্টের একটা, ধরেন বাজারে একটা গাড়ির এক্সাম্পল দিই, একটা
প্রিমিয়র দাম কত আছে? 35-40 লাখ টাকা আছে। এখন একটা দোকানে গিয়ে দেখলেন যে ওই একই প্রিমিয় বা নোয়া আরেকটা দোকান 10 লাখ চাচ্ছে, আপনি ওখানে দেখেই লোভ করবেন না। লোভ করে না কেন? কারণ যেই জিনিসটার একটা স্ট্যান্ডার্ড দাম 10টা দোকানে একই রকম, হ্যাঁ, বেশি হোক সমস্যা নাই, বাট আপনি ভাবছেন যে আরে সবাই তো বোকা, আমি তো পেয়ে গেছি গুড ডিল। অনেক সময় হয় মানুষ পার্সোনাল কারো থেকে কিনলে অনেকের টাকার দরকার হয়, অনেক কম দামে বেচে, বাট স্টিল প্রিমিয়কে 10 লাখে বেচবেন, এটা আপনারাও জানেন ভালো করে, বাংলাদেশে যারা থাকেন। তো আপনারা শুরুতেই সন্ধিয়ান হবে যেখানে কিছু সমস্যা আছে, ঘাপলা আছে, শুরুতে ধরে নেবেন, লোভ করবেন না। আপনি মনে করবেন না যে আমি জিতে যাব, সবাই বোকা। মানুষ যদি এতই বোকা হইতো ভাই, বাংলাদেশের মানুষ অনেক বেশি না? বাংলাদেশের মানুষের মধ্যে প্রতিযোগিতা অনেক বেশি, একটা টাকার জন্য মারামারি অনেক বেশি, একটা ইউনিভার্সিটি একটা সিটের জন্য অনেক বেশি কম্পিটিশন। এখানে ভাই মানে মানুষকে বোকা হওয়ার কোনো চান্স নেই। মানুষ মানে কম্পিটিশন, টাফ লাইফে থাকতে থাকতে সবাই মোটামুটি একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা এনভায়রনমেন্টে থাকে। সো সবাই জানে যে বাজারে একটা জিনিসের দাম কত, একটা ইলিশ মাছের দাম কত, একটা জিনিসের দাম কত। তো আপনি যদি লোভে পড়ে এই পারফিউমটা 2,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসেন, এই পারফিউমটা আপনি চোখ বন্ধ করে তোকে জিজ্ঞেস করা লাগবে এটা আপনি নকল কিনছেন দোকান থেকে, কারণ একটা ফুল পারফিউমের দাম কস্ট প্রাইসের নিচে ওরা কখনো দিবে না। কস্ট প্রাইস ধরে নিতে না, দাম আছে 4,500 টাকা দিয়ে ওরা কিনছে, ধরেন কোথেকে নিয়ে আসছে, থাইল্যান্ড বা মালয়েশিয়া থেকে নিয়ে আসছে, তো অথবা দুবাই থেকে নিয়ে আসছে, 4,500 টাকা কিনে সে তো আপনি 2,000 টাকা বেচবে না। সে কি করতে আসছে? বিজনেস করতে আসছে। এবং সে যদি বলে যে না ভাই আসলে আমি তো টাকার দরকার এই জন্য বেঁচে দিচ্ছি, আমি অনেক সময় মিনা বাজারে দেখছিলাম অনেক আগে যে ব্লেডে শ্যানেল, ভার্সাচি, রোজ চায় কত, 3,000 টাকা চায়, 3,500 টাকা। একটা হিরোসের দাম তখন ছিল 6,500 টাকা। তো হাফ দামে কখনো পারফিউম হয় না, এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে ধরা খাওয়ার থেকে বেঁচে যাবেন অনেক সময়। এবং যদি তারপরেও কনফিউশন থাকে, মানে যদি আপনার শিওর না, গ্রুপে জিজ্ঞেস করেন, ফ্র্যাককম বাংলাদেশে জিজ্ঞেস করেন, আপনারা অলওয়েজ উত্তর পেয়ে যাবেন। কেন? আমাদের এখানে প্রচুর মেম্বার আছে যারা অনেক ভালো মেম্বার, এবং এখানে সবাই মানে একজন একজনকে হেল্প করে, দেশে বিদেশে যারা মেম্বার আছে। এবং এখানে আপনারা মেম্বার দিতে কোনো ঠকবেন না। একজন সেলার আপনাকে ঠকাতে পারে, একজন স্ক্যামার ঠকাতে পারে, বাট যদি 10 জন মেম্বার একটা গ্রুপে বলে যে ভাই এই পারফিউম এখান থেকে নিয়েন না, আপনি চোখ বন্ধ করে ধরে নেন যে আপনার মানে জাস্টিস ডান। এখন আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, কি আমি ফিলোসফি চিন্তা করি, অনেক নিজের মতো ফিলোসফি চিন্তা করি। যেমন আমার কাছে মনে হয় পাবলিক হচ্ছে মানে ক্রিয়েটার, আল্লাহ, ভগবান, সৃষ্টিকর্তা, যেটাই আপনি আপনার যেই ফেইথই হোক, আমার কাছে মনে হয় পাবলিক হচ্ছে গডস ভয়েস, মানে সৃষ্টিকর্তার কণ্ঠ। কারণ মানুষ যখন একটা সমাজে একটা বিচার করে, কিংবা ধরেন একটা হয় না যে অনেক সময় ইনসিডেন্ট হয় যে বিচার বসে, বা অনেক সময় মানুষের সঙ্গে অন্যায় হয়, তখন দেখবেন মাঝে মাঝে কোর্টে যে বিচারটা পাওয়া যায় না, অনেক সময় থাকে না, মানুষই তো বিচার করে, মানুষের মধ্যে ফ্ল থাকে, সিস্টেমে ফ্ল থাকে, বাট পাবলিক যখন কিছু রাস্তায় বলে, যেমন ধরেন রাস্তায় আপনি অন্যায় করছেন বা আপনার সঙ্গে অন্যায় করছে, মোস্টলি পাবলিক কখনো খারাপ লোকটার সাইড নিবে না। হ্যাঁ, যখন আপনার কোনো চিন্তাই হয় বা কিছু দেয় না, পাবলিক ধরে ফেলে, বিচার করে। আমার কাছে মনে হয় পাবলিকের বিচারটা মানুষের কথা সবসময়, মানুষ আলটিমেটলি যখন এই আন্দোলন হইলো বা কিছু, মানুষের মধ্যে একটা জিনিস আছে, আপনি কখনো অন্যায় করে ছোট মানে মাইনরিটি গ্রুপ কখনো একটা বড় গ্রুপকে থামায় রাখতে পারে না, এটা হচ্ছে নিয়ম। তো আমাদের ফ্রেগ্রেন্স কমিউনিটি আমি চিন্তা করি যে যারা গ্রুপে আছেন, হ্যাঁ খারাপ ভালো মিলেই আমাদের কমিউনিটি, দেশ, পৃথিবী, হ্যাঁ কমিউনিটি, সেলার, বায়ার সবাই, বাট মোস্টলি আমাদের গ্রুপে সবসময় আপনারা ভালো মানুষদের, যে কোনো গ্রুপে, আমাদের গ্রুপে শুধু এটা বলতে চাচ্ছি না, যে কোনো গ্রুপে আপনারা ভালো অ্যাডভাইস পাবেন। সো গ্রুপে জিজ্ঞেস করেন বেস্ট। আর আরেকটা জিনিস হচ্ছে যে ডিসকন্টিনিউ পারফিউম, এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। ধরেন একটা পারফিউম এখন ডিসকন্টিনিউ ঠিক না, এটা এখন রিফর্মুলেটেড হয়েছে। হ্যাঁ, এই পারফিউমের নাম হচ্ছে আপনার ডিওরম ইন্টেন্স আর ডিওরম পারফিউম। এই দুটো আমার পুরোনো বোতল, এই জন্য আমি আপনার স্পেশালি দেখাচ্ছি। এগুলো জুস লেভেল একটু নিচের দিকে। এগুলো আমার লাস্ট 2টা বোতল, আমি আরও বোতল ছিল, আমি একসময় টাকার দরকার ছিল, অনেক বোতল ব্যাকআপ বেঁচে দিচ্ছি। আমার কাছে এগুলোর একটা একটা করে ব্যাকআপ ছিল। এটা ডিওরম ইন্টেন্সের আগের ব্যাচ। এখন আপনাদের নতুনটা দেখাই, যেটা হচ্ছিল লাস্ট ও মানে ওল্ড ফর্মুলেশন আসতো, সেটা হচ্ছে এরকম ডিওরম ইন্টেন্স ক্যাপে লেখা থাকতো, এরা লেখা থাকতো হচ্ছে আপনার এখানে। হ্যাঁ, এইটা আপনার ডিওরম ইন্টেন্স। আর ডিওরম পারফিউম এটা ছাড়াও একটা ছিল হচ্ছে আপনার 75 ml, যেটা আমাকে ছিল, অনেকদিন খুঁজছি আমি, পরে খেয়াল হলো মেবি বোতলটা বেঁচে দিচ্ছিলাম এক সময়। তো হয় অনেক সময় হয় জীবনে, তো ভাই মানে আসে, সমস্যা আসে। তো ডিওরম পারফিউম এটা আমার নাম খোদাই করা আছে। সো সামন গট ইট ডান ফর মি ফ্রম ওভারসিজ। যখন শুরুতে আসে কারো কাছে ছিল, আমি সবার আগে রিভিউ করছিলাম। তো এইটা ডিওরম পারফিউম এখন আর সেম ইয়ে নাই, বটল চেঞ্জ হয়েছে না, দেখছেন নতুন একটা রিলিজ হয়েছে 75 ml এবং 50 ml বা এরকম কিছু। এগুলোর দাম এখন 20,000 ছুঁই ছুঁই। ওকে, আমি ডিওরম ইন্টেন্সের একটু কাহিনী বলে নিই। এটা হচ্ছে আমার মানে লেগেসি, যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার, আমার চ্যানেল ফলো করছেন অনেক বছর ধরে, 2016 থেকে। এই পারফিউমটা আমি সবার আগে, আমি যখন কালেকশন শুরু করি, আমার অনেক ইমোশনাল অ্যাটাচমেন্টের সাথে ছোট্ট একটা বোতল কিনছিলাম টাকা জমায়। এটা ছিল আপনার 2014 ব্যাচের, আই থিঙ্ক, ইফ আই এম নট মিস্টেকেন, ডিওরম ইন্টেন্স। এটা এখন অনেক স্ট্রং। এটা আপনার ডেফিনেটলি নতুন যে ব্যাচটা আমাদের ছিল ডিওরম ইন্টেন্স, এটা হচ্ছে আপনার জুস কালার, হয়তো পার্থক্য বুঝতে পারবেন না, বাট জুস কালার আসলে ম্যাটার করে না, বাট মোস্টলি এই পারফিউম যত পুরনো হয় তত সুন্দর। যেমন
ল্যানুইডেলম 2014 ব্যাচ, আমার কাছে এই পাশে 2019-এর ব্যাচ একটা আছে, সেটা হচ্ছে আপনার সেটে। তো এই পারফিউমগুলো হচ্ছে কি মানে খুব হাইপ, কারণটা হচ্ছে যে একটা সময় এগুলো খুব হাইপ ছিল, জেরেমি হাইপ করছে, সবাই কমপ্লিমেন্ট পাওয়ার জন্য ইউজ করছে। পারফিউমগুলো সবসময় টপ 10 হইলে টপ 10 এভার ডিজাইনারের মধ্যে এই পারফিউমগুলো থাকে। এখন কাহিনীটা হচ্ছে আমি রিফর্মুলেশন নিয়ে কথা বলতেছি, যে এই পারফিউমটা এখন আর পাওয়া যাবে না কয়দিন পরে। এখন অলরেডি মার্কেটে পাওয়া যায়, বাট প্রাইস কিন্তু 20-এর উপরে ছাড়াই গেছে। ডিওরম ইন্টেন্স আপনি যদি কিনতে যান, যতদূর জানি এটা আমরা 20,000-এর কাছাকাছি বা এরকমই, তাই না? পেজে গেলে জিজ্ঞেস করলে এরকমই বলে। ডিওরম ইন্টেন্স আমি ফার্স্ট যখন কিনি 100 ml দাম ছিল আপনার 8,000 টাকা, 8,500 টাকা। ওকে, শ্যানেল, অ্যালিউরম ওইসব লাইনের দাম ছিল 8,000, 9,000 এরকম। বাংলাদেশে কিনলে 10-এর মতো পড়তো। হ্যাঁ, তো এই পারফিউমগুলোর প্রাইস এখন ছাড়াই গেছে। ব্লুডের শ্যানেল, শ্যানেল অ্যালিউরম, ও এক্সট্রেম। তো মানুষ আমাকে সবসময় জিজ্ঞেস করেন, ভাই আমি কি এগুলো আসলে কোন জায়গা থেকে কমে পাবো? এগুলো কমে পাওয়ার কোনো চান্স নাই। এটা আমি আপনাকে খারাপ মানে কথাই বলি, যে মানে স্যাড নিউজ, সেটা হচ্ছে যে এই পারফিউমগুলো এখন আর কমে কোথাও পাওয়া যায় না। কমে যদি আপনারা পান, সেম কাহিনী। যদি আপনার 2, 3, 4, 5,000-এ পান, এগুলো সব নকল। ওকে, এখন আপনারা এগুলোর ক্লোন খুঁজতে পারেন। একটা অল্টারনেটিভ আছে যে অনেক ক্লোন মার্কেটে আসছে, বাট সেগুলো এক্স্যাক্টলি সেম হবে না। সো আপনার যদি টাকার ইস্যু না থাকে, ইউ বেটার বাই। আমি আবার দিক দিয়ে বলি, ডিওরমিন্টাস একটা কিনে রেখে দেন আজীবনের জন্য। এটা এখন আমি ডিক্যান করছিলাম, এখন ডিক্যান করি না। কারণটা কি, এই পারফিউমটা আমি আর সামনে হয়তো কিনতে পারবো না। কারণ সত্যি কথা, আমি 20-25 হাজার টাকা দিয়ে আমি এটা কেনার কোনো মানে দেখি না। একটা সময় 10,000 দিয়ে কিনছি, ডাবল দাম দিয়ে কেন কিনবো? তো এটা যদি 15,000 হইতো, মেবি আমি চিন্তা করতাম। এটা হচ্ছে আমার চিন্তা ভাবনা। এখন আপনি কিভাবে চিন্তা করেন সেটা ডিফারেন্ট। তো অনেকের আবার এই পারফিউমের প্রতি ইন্টারেস্ট নাই। আমি 10,000 টাকার পারফিউম কেন কিনবো? আমি 400 টাকার বডি স্প্রে লাগাই। ফেয়ার ইনাফ, যে যেটা লাগায় পছন্দ করতে পারেন বা পছন্দ করেন বা আপনার ভালো লাগে এবং আপনি অ্যাফোর্ড করতে পারেন, সেটাই তো আপনি কিনবেন, তাই না? এটাই তো লাইফ। সবার জন্য তো ভাই মানে সবাই তো সেম লাইফ লিভ করে না। অনেকের মানে থাকে না, লিমিটেশন থাকে। অনেকের আবার মানে কোনো লিমিটই নাই, তাদের ভাই কোটি কোটি টাকা, ঠিক আছে? তাদের জন্য এগুলো আসলে মানে ম্যাটার করে না। তো আমরা যারা মাঝামাঝি থাকি, সমাজে মাঝামাঝি থাকি, তার জন্য আমি বলবো যে রিফর্মুলেশন ইস্যুতে আমার কাছে মনে হয় আপনার একটা মানদণ্ড থাকা লাগবে, যে আমি এত টাকা স্পেন্ড করবো, রিফর্মুলেট হোক একটা পারফিউম, ধরেন ডিসকন্টিনিউ হোক, আমার এই পারফিউমটা লাগবেই। এরকম যদি মাথায় থাকে, সেক্ষেত্রে আপনার আর কোনো উপায় নেই, আপনার কিনতেই হবে। এটা মানসিকভাবে আপনি ফিল করবেন। কদিন আগে আমি একটা পারফিউম কিনতে গেলাম, প্রাডা অ্যাম্বার পুরম একটা দোকানে পাইছি। প্রাডা অ্যাম্বার পুরম আপনারা জানেন, পিছনে আছে পারফিউমটা, আমি রিচ করতে চাচ্ছি না। আমার খুব ফেভারিট পারফিউম, সোপি, ফ্রেশ, স্পাইসি অ্যাম্বার, এবং এটা খুব ম্যাসকুলিন, রিয়েল বার অফ সোপের স্মেল দেয়। তো প্রাডার বেস্ট পারফিউম এটা, কিন্তু এটা এখন রিফর্মুলেট হয়েছে, আমি জানতাম না। এবং দামও মোটামুটি, যে নতুনটা ওইটার দামও 10-11 হাজার টাকা। তো আমি স্টিল ভাবছিলাম একটা প্রাডা অ্যাম্বার পাইসি কিনে রাইখা দিই, কিন্তু ফর সাম রিজন আমি দোকানে এটা চেক করলাম, যে খুলে ভাই একটু দেখানো যাবে? বলে ঠিক আছে দেখেন। যখন স্প্রে করলাম, এটার স্মেল টোটালি চেঞ্জড। এবং আমি এটা দোকানটা থেকে আপনাকে রিভিউ করে কালকে পরশু বা এই সপ্তাহের মধ্যে দেখাবো। পারফিউমটা আর সেম নাই। খুবই স্যাড, যারা পারফিউম কালেক্টর তার জন্য খুব স্যাড। কারণ এই পারফিউম যদি রিফর্মুলেট হয়ে যায়, মানে কি এই পারফিউমটা আর প্রোডাকশনে আসবে না অফিসিয়ালি। যেটা মিনস হচ্ছে যে ওই কোম্পানি এটা বানাবে না, ওরা অন্য ফর্মুলেশনে বানাবে, যেটা হয়তো উইক হইতে পারে, স্মেল চেঞ্জ হতে পারে, নতুন ফর্মুলেশন আসতে পারে, কিন্তু আর ওই পুরনটার মতো সেম হবে না। তো প্রাডা অ্যাম্বার পুরম আমার খুব ফেভারিট পারফিউম। এটা আমি আর ডিক্যান করবো না। ফর এক্সাম্পল, আমি রেখে দিব, সারা জীবনের জন্য একটা বটল থাক। তো এই পারফিউম যদি এখন দেখা যায় যে পুরানটা আমি খুঁজে পাই 20-25 হাজার টাকা, আমি কিনবো না। এটা হচ্ছে আমার ডিসিশন। বাট অনেকের হয়তো চিন্তা করতে পারে যে ভাই টাকা ইস্যু না, ক্রেডিট কার্ড মারা দিই, 3-4টা রেখে দিই, হয়তো ফিউচারে কোনো লস নেই, ফিউচারে বেঁচে টাকা আনতে পারবো, সেক্ষেত্রে কিনে রাখতে পারেন। ওকে, এটা হচ্ছে দুইটা পসিবল অ্যান্সার। তো এটা মাথায় রাখবেন। এটা মাথায় রাখলে ডিসিপ্লিন থাকলে আপনাদের আসলে ডিসিশন নিতে সুবিধা হবে। আদারওয়াইজ আপনি যখন ইনডিসিশনে ভুগবেন যে আমি কিনবো কি কিনবো না, এটা খুব কষ্টদায়ক। যেমন আপনি অনেকদিন ধরে চিন্তা করছেন আপনার আইফোন কেনার খুব ইচ্ছা, ঠিক আছে, কিন্তু আপনি কখনোই টাকা জমাতে পারতেছেন না, কারণ আপনার হয়তো ওই ধরনের সেভিংসই নাই, থাকে না? এবং এটাই রিয়ালিটি ম্যাক্সিমাম টাইম। এগুলো ফোনগুলো বাংলাদেশ সাধ্যের বাইরে। এগুলো ধরেন একটা মানে এখন একটা আইফোন কিনা সবার জন্য পসিবল না, লেটেস্ট আইফোন কিনা। তো আপনি ধরেন কখনোই কিনতে পারবেন না, ঠিক আছে? সেটা নিয়ে আমি বলবো যে আপনি আর কখনোই মানে এটা মানে এটার মাথার মধ্যে আর রাখেন না। মেবি গো ফর নেক্সট বেস্ট অপশন, প্র্যাকটিক্যাল হইতে হবে। কিন্তু যদি আপনি দেখা যায় যে পসিবল, আপনার খুব গভীর ইচ্ছা আছে একটা পারফিউম আমি কিনবো, ধরেন আপনার সারা জীবনের ইচ্ছা একটা পারফিউম, ব্লুডের শ্যানেল 150 ml ইডিপি অথবা বাকারাত রুজের একটা এক্সট্রেট, যেগুলোর দাম 60,000 টাকা, 70,000 টাকা। আপনার ইচ্ছা, আপনি জমাইলে কিন্তু কিনতে পারবেন, আপনার প্রায়োরিটির উপর ডিপেন্ড করে। বাট 70,000 টাকা একটা পারফিউম কেনার জন্য ওয়ার্থ, এটা আপনি চিন্তা করে দেখবেন। যদি রেগুলার লাইফে দেখেন, মাঝে মাঝে মনে হবে আমি কি করতেছি, 70,000 টাকা দিয়ে একটা পুরো মাসের খাওয়া চলে যায়, বাজার চলে যায়, তার চেয়ে বেশিও থাকে টাকা। ওইভাবে চিন্তা করলে আবার ইটস নট ওয়ার্থ ইট, তাই না? তো এই জিনিসগুলো আমি বলি যে সাধারণভাবে আমি চিন্তা করি, আপনারা চিন্তা করতে পারেন। এখন আমি টপিকগুলো নিয়ে কথা বলি, যে টপিকগুলো অন্যান্য লিখছি পারফিউমের বাইরেও। সরি, গলাটা শুকায় যায়। ওই আমি এখন একটা চা পাইছি, ফিনলে মাসালা টি, ওটার সঙ্গে লেমন হানি দিয়ে খাই, ভালো লাগে। তো আমাদের
জাতি নিয়ে আমরা কথা বলি, যেহেতু আমরা বাংলাদেশি। প্রথম জিনিস আমি একটা টপিক লিখছি, সবগুলো র্যান্ডম টপিক। ফার্স্ট টপিক লিখছি হচ্ছে গিয়ে কোনো মানুষ পপুলার হয়ে গেলে কি হয়, যারা তাদেরকে দেখে এবং যারা পপুলার হয়ে যায়। এটার মধ্যে অনেক কিছু হয়, বাট আমি বাংলাদেশের কনটেক্সটে যারা সোশ্যাল মিডিয়ায় আছে বা আমাদের যাদের মানুষজনকে দেখি বা পাওয়ারফুল লোকজন পলিটিশিয়ানদের দেখি, আমি সবার আগে নোটিস করি যে মানুষ যখন সাধারণ থাকে, আমি এক্সাম্পল দিয়ে বলি, আমাদের একজন ক্রিকেটার ছিলেন নাইমুর রহমান দুর্জয় ভাই। হ্যাঁ, ভাই বলছি কেন, বিকজ আমার ছোটবেলা তাদেরকে ওই আইসিসি যখন বাংলাদেশ জিতলো কেনিয়ার এগেনস্টে বোধহয়, তাই না খেলা, তো বাংলাদেশ কোয়ালিফাই করলো ওয়ার্ল্ড কাপে খেলার জন্য। এর আগে আমরা কখনো ওই স্টেজে খেলতে পারিনি। আমাদের খেলা হইতো যে আমাদের প্রিমিয়ার ডিভিশন খেলা হইতো, আমাদের দেশের কিছু পাকিস্তানি ব্যাটসম্যান বা প্লেয়াররা খেলে যেত, বাসিত আলী কিংবা ওই ধরেন ওয়াসিম আকরাম মাঝে মাঝে আসতো। তো আমাদের ক্রিকেটটা ছোটবেলা থেকে আমার খুব শখ ছিল, ছোটবেলা থেকে ক্রিকেট খেলতাম। তো একটু পিছনে যাচ্ছি কেন স্টোরিটা বলার জন্য, যে আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল প্রফেশনাল ক্রিকেটার হবো। আমি খুব ভালো ফাস্ট বোলিং করতাম, শুকনা ছিলাম। তো আমার বোলিং এর সঙ্গে পরে আমি জাভেদ ওমর বেলিম গোল্লা ভাই যিনি আছেন বাংলাদেশের এক্স ক্রিকেটার, উনি বুয়েটের মাঠে প্র্যাকটিস করতো। আমি বুয়েটেই বড় হয়েছি। সো বুয়েটের ক্যাম্পাস থেকে আমি গিয়ে ওই আমাদের বড় মাঠ বলতাম আর কি, বুয়েটের বড় যে মাঠটা সাদা ক্যাম্পাসের সাথে, ওখানে প্র্যাকটিস করতাম। দুইটা পিচ এখনো আছে, সেই পুরোনো পিচ এখনো আছে, সিমেন্টের পিচ একদম কর্নারে। ওখানে বাংলাদেশ ন্যাশনাল টিম ওই আইসিসির আগে গিয়ে প্র্যাকটিস করছিল। গর্ডন গ্রিনজার্স ছিলেন, তো গাজী আশরাফ লিপু ভাই ছিলেন, আকরাম খান, আমরা সবাই আসতাম। আমরা স্কুল থেকে ছুটি হইলেই, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলে ছিলাম, তো দৌড়াই যেতাম প্র্যাকটিস দেখতে। ওরা রফিক ভাই 6 মারতো ফাটায়। তো যখন খেলা দেখতাম ওখানে দুর্জয় ভাই ছিলেন। একদিন আমি একটা বল আমার দিকে আসে, আমি দড়ির বাইরে দাঁড়াইছিলাম, মাঠের ভিতরে ঢুকতাম না। তো আমি বলটা কুড়াই নিয়ে দুর্জয় ভাই আসার পরে ওনাকে পাস করে দিয়ে ভাইয়া এই নেন। তো ভাই বলছিল থ্যাংক ইউ। হ্যাঁ, তো এইটাই আমাদের ছোটবেলা অনেক বড় পাওয়া। আমরা স্টারদেরকে সেভাবে দেখি, একটা মানুষ কত বড়। আপনাদের সময় স্টার হচ্ছে সাকিব আল হাসান, তার আগে ছিল আশরাফুল, তার আগে ধরেন আমি যদি বলি আমাদের টিম যাদেরকে দেখছি, আকরাম খান, বুলবুল ভাই, এনামুল হক মনি, নান্নু, হ্যাঁ এনারাই ছিলেন। সত্যি কথা বলতে এনারাই ছিলেন, এবং সুমন ভাই আরো পরে আসছে। তো যেটা বলতেছে যে আমরা যাদেরকে হিরো হিসেবে চিনি, হ্যাঁ, মাশরাফি আমাদের একসময় হিরো। তো যারা আইকন, আমরা তো একটা সময় গেছে না যে আমরা একটা ক্রিকেটের স্বর্ণযুগ দেখছি, যখন ইন্ডিয়াকে আমরা হারাইলাম ওয়ার্ল্ড কাপে ফার্স্ট টাইম, যেটা আমাদের বিশাল একটা অর্জন। মানে ইন্ডিয়ার মতো একটা টিমকে, যে টিমে তেন্ডুলকার লেজেন্ড খেলে, সেখানে আমাদের তামিম গিয়ে, সাকিবরা গিয়ে, মুশফিকরা গিয়ে জিতে আসলো। এইটার পর থেকে হয়তো আমাদের আসলে ক্রিকেটের অনেক বড় রেভলিউশন হয়েছে। একই সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। ইন্ডিয়া আমাদের সাথে এখন মানে খেলতে গেলে অনেক মানে প্রতিযোগিতা হয় যে কোনো এজ লেভেলে। তো এটা নেওয়ার সময় আবার পলিটিক্যাল আলাপে চলে যায়, বাট আমি ক্রিকেটের মধ্যে দেখি। তো দুর্জয় ভাইয়ের কাহিনীটা কেন বলছি, দুর্জয় ভাই যখন ক্রিকেটার ছিলেন উনি আবাহনীতে খেলতো। আমি আবাহনী আমার সাপোর্ট ছিল ছোটবেলা থেকে। আমি আপনাদের বলি, একদম ফ্র্যাঙ্কলি বলি, আমি ছোটবেলা থেকে মানে আমার কাছে বঙ্গবন্ধু অনেক বড় চেতনা। আমার কাছে মনে হতো, কারণ আমরা তো ওই সময় এরশাদের শাসন আমার বড় হয়েছি। তো আমার কাছে সবসময় মনে হয় যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এগুলো আমরা শিখছি, মুক্তিযুদ্ধ। তো ওই হিসাবে দেখলে আবাহনী সাপোর্ট করতাম। যারা আবার বিএনপি সাপোর্ট করতো তারা আবার মোহামেডান করতো ছোটবেলায়। আবার ঘুড়ি উড়াইতাম যখন আবাহনীর ঘুড়ি ছিল, মোহামেডানের ঘুড়ি ছিল। তো দুর্জয় ভাই কাহিনীতে আসি, অনেক লম্বা কাহিনী বলে ফেলতেছি। দুর্জয় ভাই যখন ক্রিকেটার ছিলেন, ওনারকে আমরা অনেক পছন্দ, অনেক হার্ড হিটিং ব্যাটসম্যান, খুব স্টাইলিশ, ক্যারিসম্যাটিক এবং খুবই মানে হ্যান্ডসাম লুকিং একটা গাই। ঢাকা ভার্সিটির মতো একটা জায়গায় পড়ছেন উনি, খুবই স্মার্ট একটা পার্সন। কিন্তু এই পার্সনটা পরে গিয়ে পলিটিক্সে ঢুকেন। অনেক ক্রিকেটারদের মধ্যে পলিটিক্সে ঢুকে, এবং বড় যে সমস্যা, পলিটিক্স যারা করে, বাংলাদেশে যারা করে, আমি কাউকে কোনো ভালো মানুষ মনে করি না। বাংলাদেশে ভালো লোক পলিটিক্স করে না। বাংলাদেশে পলিটিক্স করে হচ্ছে যারা বিজনেস করে, ঠিক আছে, বিজনেসম্যান। তারা আরো বিজনেস করার জন্য, তারা আরো আখের গুছানোর জন্য পলিটিক্স করে। দেশের মানুষকে সেবা করার জন্য কেউ পলিটিক্স করে না। তো আমি আমার আশরাফিকে ডিফারেন্ট ভাবে দেখতাম, হয়তো সে এখনো ভালো মানুষ, বাট ম্যাক্সিমাম পলিটিশিয়ান যারা ছিল তাদের কাজ ছিল হচ্ছে লুটপাট করা, টেন্ডার বাণিজ্য করা। এবং দুর্জয় ভাইয়ের নাম এখন আসছে যে উনি এত কোটি টাকার মালিক। তো দেখেন মানুষের যে একটা শ্রদ্ধা, ভালোবাসা, মানুষের মনে একটা জায়গা। এখন দেখেন আমাদের নিয়ম কি হচ্ছিল যে মাশরাফি যা দিছে আমাদের জন্য, ওর বাড়ি মানুষ পুরাই দিছে, তাই না? এগুলো হয়েছে, এগুলো তো হিস্ট্রি। এবং সাকিব আল হাসান দেশে আর ফিরতে হবে, তার নামে গ্রেফতারি পড়ো না। কারণ অনেকে বলবেন যেগুলো ঠিক না, অন্যায় তাদের নামে, বিকজ তারা আওয়ামী লীগ করে দেখে তারা সাফার করছে। নো, আমি সবসময় বলি যে ভাই, আওয়ামী লীগ বিএনপির ব্যাপার না। আপনি যখন ন্যায়ের অন্যায়ের পার্থক্য না বুঝবেন, আপনি যেই দলই করেন, আপনার যদি মধ্যে মনুষ্যত্ব না থাকে, আপনি এখনো দল করেন। অনেক মানুষ আমাকে এখনো বলে যে ভাই এই আগেই ভালো ছিলাম, এগুলো। আমি তাদের সঙ্গে আর কথা বলে যোগাযোগ রাখি না। কারণটা কি ভাই, আপনার সামনে যদি একটা কেউ অন্যায় করে, আপনার দল লোক অন্যায় করে, সেটা যদি আপনার মনে হয় রাইট জিনিস হচ্ছে, এটা কোনো অন্যায় হচ্ছে না, আপনি ভালো মানুষ না। এটা একদম ভেরি ক্লিয়ার। তো দুর্জয় ভাইয়ের সম্মানটা যে চলে গেলাম, দুর্জয় ভাইয়ের কথাই বলতেছি। এবং এই লোকটা একসময় লেজেন্ড ছিল, এখন সে ঘৃণার পাত্র, সবাই নিয়ে হাসাহাসি করে। তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে ফেমাস হয়ে গেলে অথবা বড় হয়ে গেলে আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেড়ে যায়। আপনারা যে অবস্থানে থাকেন, আমি সবসময় আপনাদের রিকোয়েস্ট করবো, যখন আপনারা কোনো বড় পোস্টে যাবেন, পাওয়ারফুল হয়ে যাবেন, গর্ব যেন না এসে পড়ে, মানুষের থেকে দূরে যেন না সরে যান। আপনাদের অনেকে ভাবেন যে আমার তো টাকা অনেক, পাওয়ার অনেক।
মানুষের আমার ভালোবাসার দরকার নেই, মানুষের ভালোবাসার দরকার আছে। দেখেন সাকিব আল হাসান এখন অনেকের কাছে এখনো ফেভারিট, বাট অনেকের কাছে ভিলেন। আমাদের স্টুডেন্ট মুভমেন্টের সময় সে সাফারি পার্কে ভালো টাইম কাটাচ্ছিল। তারপরে দেখেন রাফসান ছোট ভাই কত পপুলার একটা কন্টেন্ট ক্রিয়েটর, এখন তার সেই দিন এখন নাই। অনেক এরকম বড় বড় অ্যাক্টার, সিঙ্গার, হ্যাঁ, তাদের এখন ইয়ে নাই, কারণ তারা একসময় সেলিব্রিটি থেকে এখন তারা জিরো হয়ে গেছে। তো আমি যেটা বলবো যে আমাদের নিজেদের দিকে তাকানো উচিত সবসময়, যে আমরা যেন নিজেরা যা, আমরা সামান্য একটা মানুষ, বাংলাদেশে থাকি, পৃথিবীর এমন যে আমেরিকায় থাকি বা বড় দেশে থাকি আমাদের পুরো পৃথিবী চিনে তা না। এর মধ্যে থেকে আমার যে গর্বগুলো আছে, যেমন আমি নিজে মাঝে মাঝে নিজেকে দিয়ে চিন্তা করি, অনেক সময় ভুল করি, তুই জানোস আমি কি রাস্তায় চিল্লাচিল্লি করে রাগারাগি করি, পরে চিন্তা করি যে ভাই এগুলো তো বলা ঠিক না। তো নিজের থেকেও শিখি এবং মাঝে মাঝে চেঞ্জ করার চেষ্টা করি। এবং আমরা কেউ ভুলে উঠতে না, বাট আমরা যদি কিছু একটু ভালো পজিশনে থাকি, আমরা যেন মানুষকে অ্যাবিউজ না করি। এয়ারপোর্টে কদিন আগে একটা ইনসিডেন্ট হলো না, যে একজন কাস্টম অফিসার আমাদের একজন প্রবাসী ভাইয়ের সঙ্গে মেরে মুখটুক ফাটাই দিচ্ছে, তাকে টাইনে টাইনে আনতেছে শার্ট ধরে। এগুলো সভ্যতার পর্যায়ে পড়ে না। আপনারা যদি প্রতিবাদী হন, আপনারা সবসময় প্রতিবাদ করবেন, বিচার চাবেন, রাইট? এটা হচ্ছে একটা। আরেকটা যেটা বলতেছিলাম ফ্লিপ সাইড, এটা হচ্ছে যে অনেক সময় মানুষকে পপুলার হতে দেখলে তাদের অনেক গা জ্বলে। এটা হচ্ছে আমরা যারা দেখি মানুষকে পপুলার হইতে, এখানে অনেকের ব্যাপার হচ্ছে যে অনেকে ভাবে যে না, ও আমার ফেভারিট লোক, ও অনেক কষ্ট করতেছে, একটা কন্টেন্ট ক্রিয়েটার, ওর প্রত্যেক দিন কাজ করে, ভিডিও বানায়, বিভিন্ন জায়গায় যায়, মানুষের গালিও খায়, বাট ভালো কাজও করে, বাট অনেস্ট মোরাললেস। সে কষ্ট করে 6-7 বছর কাজ করে একটা জায়গায় আসছে এবং সে ইউটিউব থেকে আর্ন করে, ঠিক আছে? অথবা দেখা যায় সে বিদেশে ট্যুরে গেল, মালদ্বীপে গেল, ব্লগ বানাইলো, কিংবা তার একটা অ্যাওয়ার্ড দেওয়া হলো। এগুলো হচ্ছে রেকগনিশন, এগুলো হচ্ছে ধাপে ধাপে আগানোর একটা মানে নমুনা। তা আপনি যখনই ভালো কাজ করবেন আপনার রেকগনিশন আসতে পারে, নাও আসতে পারে। তো মানুষ সবসময় মানুষকে সম্মান দেয় না, বা সম্মান দিলে এটা আল্লাহ দেয়। তো যেটা বলতে চাচ্ছি যেটা হচ্ছে যে আমরা অনেক সময় মানুষের যখন গরিব থাকে, মানুষের যখন খুব অভাব থাকে, তখন মানুষকে আমরা খুব আহাহু সমবেদনা জানাই, তাই না? কিন্তু ওই মানুষের একটু ভালো হয়, একটু ভালো গাইতে চলে, তখন তাকে আমরা বলি ছাপরি, ফকিন্নি, তুই তো ক্লাসের যোগ্য না, হ্যাঁ, কিংবা ধরেন মানে অবভিয়াসলি সে যদি মানে ক্রিঞ্জ টাইপের কাজ টাজ করে সেটা ডিফারেন্ট, যে আপনি গান গাইতে পারেন না কিন্তু গান গান, আপনি সিনেমা করতে পারেন না, আপনি সিনেমা করেন। নাম না বলি, আচ্ছা নামও বলি, অনন্ত জলিল আর হিরো আলম, মাহফুজুর সাহেব যে এনটিভির মালিক, এরা তো ভাই কোনো ট্যালেন্ট নাই, এদের ট্যালেন্ট হচ্ছে যে টাকা আছে। তো টাকা আছে বলে আপনি মানুষকে এসে লাইভে টিভিতে ডিস্টার্ব করবেন, সোশ্যাল মিডিয়া ফাড়াই ফেলবেন, এগুলো দেখলে মানুষ আবার ক্রিঞ্জ, সেটা ডিফারেন্ট, সেটা আমি বুঝি। বাট যারা ধরেন লিটারালি লাইক মানে কি বলবো, যে ওরা অনেস্ট হার্ডওয়ার্ক দিয়ে বড় হয়েছে। আমি একটা চ্যানেলের কথা বলি, লোকটাকে সবসময় ভালো লাগে তা না, মাঝে মাঝে ভালো লাগে, মাঝে ভালো লাগে না। এর নাম হচ্ছে ফাহিম, বোধ হয় এর নাম, মিরপুরে থাকে মোস্ট প্রবাবলি। সে ফুড ব্লগারদের মধ্যে বাংলাদেশের মধ্যে প্রমিনেন্ট ওয়ান্স। তা সে অনেক সাহসী ভিডিও করছে। এখন মাঝে মাঝে তাকে দেখলাম বিরক্ত লাগে, মনে হয় পেইড রিভিউ করতেছে বা বেস্ট বাংলাদেশি রিভিউ, এরকম কিছু চ্যানেলের নাম। তো কিন্তু তার এখন সে একটা নোয়া গাড়ি কিনছে, আমি দেখছিলাম 2-3 বছর আগে, এবং সে বড় গরু কিনছে কোরবানির সময়। সেও শো অফ করার জন্য সেগুলো কন্টেন্ট শেয়ার করে, কন্টেন্ট শেয়ার করলে ভিউ আসে, কিন্তু টাকা আসে, আন্ডারস্টুড। এবং সে বাণিজ্য মেলা গিয়ে প্রত্যেক বছর গিয়ে সাহসের সঙ্গে অনেস্ট রিভিউ দেয়, এগুলো ভালো লাগে দেখতে। কিন্তু এই মানুষ চিন্তা করেন যে একদিনে কিন্তু সে তার সাকসেসটা হয়নি। সাকসেস আমি বলতে টাকা পয়সায় বোঝাচ্ছি, টাকা না থাকলে বাংলাদেশ সাকসেস বোঝায় না। এবং সে যখন একটা গাড়ি কিনছে, নোয়া গাড়ি কিনতে গেলে ভাই অনেক দিন টাকা জমাইতে হবে, অনেক কষ্ট করতে হবে। সে 2-3টা চ্যানেল বোধহয় আছে, বা সে ফুড কন্টেন্ট ক্রিয়েট করে, আবার অন্যান্য জিনিসও কন্টেন্ট বানায়। তো খাটলে ভাই, হার্ডওয়ার্ক করলে আল্লাহ আপনাকে সবসময় আপনি মনের ইচ্ছে সেটা আপনার পূর্ণ হবে, আজকে হোক কালকে হোক। কিন্তু এটা দেখে অনেকে নিতে পারে না। এই জিনিসটা মেবি আমাদের একটু নিজের দিকে তাকানো উচিত। আমরা যখন কারো মানে সাফল্যে জ্বলন পূরণ ফিল করি, যে আমাদের জ্বলতেছে, ভালো লাগতেছে না, তো ও আমার নেইবার, আমার কলিগ, হ্যাঁ, আমার কলিগ আমার চেয়ে সুন্দর গার্লফ্রেন্ড ওর, হ্যাঁ। অনেকে বলে যে আমার গাড়ি চোর গাড়ি বেটার, আমি বাইকে চুরিও গাড়িতে চড়ে, ও অনেক তো ট্রিপ মারে, আমি তো ট্রিপ মারতে পারি না। অনেকে চিন্তা করে যে ভাই ওরা নেপাল যায়, তাই না? অনেকে দেখি না আমরা বিদেশে যায়, আমেরিকায় যায়, দুবাই যায়, আমরা তো খাই কক্সবাজার যাই। আপনি সবসময় আলহামদুলিল্লাহ বলবেন একটা জিনিস নিয়ে, আমি আপনাদের বলি, এটা লাইফ থেকে শিখা। আপনি যদি 5 বেলা খাইতে পারেন, আপনার বাসা যদি থাকে একটা, আপনার কোনো দেনা পাওনা না থাকে, আপনার যদি মানে ওইরকম অভাব না থাকে যে আপনার সারাক্ষণ ঝগড়া হচ্ছে ফ্যামিলির সাথে, খাইতে পারছেন না, বাজার করে কিছু কিনতে পারেন না, ওই পর্যায়ে যদি আপনি না থাকে, আপনার ইন্টারনেট আছে, সব আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার হয়তো মেবি ওরকম এক্সট্রা মানে টাকা নাই যে আপনি বিএমডাব্লিউ কিনে ফেলতে পারেন বাংলাদেশে, অথবা দুবাই যেতে পারেন প্রত্যেক মাসে। আপনি স্টিল আলহামদুলিল্লাহ বলবেন, কারণ অনেক মানুষ খাইতে পারে না 3 বেলা, 5 বেলা না, 3 বেলা, সরি। আর আপনার নতুন জামা কাপড় বা ডিসেন্ট জামা কাপড় কিনা, বা একটা ধরেন আপনি পুরোনো একটা গাড়ি চালান, সবার কপালে হয় না ভাই, সবাই করতে পারে না। এখন যারা করতে পারে তারা আলহামদুলিল্লাহ বলবেন, কখনো আরেকজনের থেকে আফসোস করবেন না। কারণ আপনার হয়তো মনে হয় যে আপনি বাসে পয়সা একটা গাড়িতে দেখতেছেন, একটা লোক খুব স্যুট টুট পরা দামি গাড়ি চালাচ্ছে, টয়োটা ক্রাউন চালাচ্ছে হয়তো, কিন্তু তার হয়তো মনে শান্তি নেই, তার বাসায় হয়তো অশান্তি, তার হয়তো অনেক দেনা পাওনা, মানুষ তারা খুঁজতেছে, হ্যাঁ, অনেক অশান্তি হয়। তো কখনোই মানুষকে দেখে মনে করবেন না ওরা আপনার চেয়ে বেটার আছে। আপনি যদি মানসিক শান্তি থাকে, আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা না থাকে, কোনো মানে টানাপোড়েন না থাকে,
আলহামদুলিল্লাহ বলবেন। আপনি যা যা পাচ্ছেন প্রত্যেকটা দিন একটা ব্লেসিং। ওকে, এটা একটা জিনিস। এরপর একটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আপনার আমাদের কমিটমেন্ট। কমিটমেন্টের কথা আসলে যে আমাদের একটা কথা জবান দাও, আমরা বলি না জবান দাও, আমরা কথা বলছি, একটা প্রমিস করছি যে ভাই ধর আমার থেকেও টাকা পায়, আমি বললাম ভাই 1 মাস ধরে পারতেছি না, আমি এই সামনের মাসে 1 তারিখে টাকাটা পরিশোধ করবো, অথবা বাড়ি ভাড়া দিয়ে দিব 2 মাসের একসঙ্গে। তো আপনার বাড়িওয়ালাকে যদি আপনার ভালো মানুষ হয়, সে ধর বিশ্বাস করে, সে বিশ্বাসের জন্য আপনাকে সেই সময়টা দিবে, 1 সপ্তাহ সময় বা 2 সপ্তাহ সময় দিবে। কিন্তু দেখা গেল আপনি 1 তারিখে গিয়ে দিচ্ছেন না, এখন আপনি পালায় বেড়াচ্ছেন, আপনি কখনো এক্সকিউজও দিচ্ছেন না যে ভাই আমার আসলে এই কারণে পারতেছি না বা সামথিং। থাকে না, মানুষ তো বিপদে থাকতেই পারে, বাট আপনি এটা বলে কথা দিয়ে কথা রাখতে পারছেন না। এইটা আপনাকে যতটা মানে অপমানিত করবে, এটা অনেকের গায়ে লাগে না। বাংলাদেশে যখন চোর ধরা পড়ে, আমি আপনাকে বলছি কদিন আগে যে চোর ধরা পড়ার পরে বাংলাদেশের চোরের রাগ হয়ে যায়, আমাকে ধরলি কেন, তারপর তুই জানোস আমি কে, আমি কখনো এটা করি নাই, তারা কখনো স্বীকার করে না। আমাদের মধ্যে এই দোষগুলো অনেক বেশি আছে, সবার মধ্যে আছে, আপনার আমার সবার মধ্যে আছে, কারণ আমরা ভুল কখনো স্বীকার করি না। যদি ভুল স্বীকার করে নিতাম, আমাদের ক্ষমা করা ইজি হয়ে যেত, জিনিসটাকে সলভ করা ইজি হয়ে যেত, এবং মানুষের কাছে আমাদের সম্মান বজায় থাকতো। আজকাল মানুষের আত্মসম্মানবোধ এবং সম্মান দুইটারই একদম ফালুদা হয়ে গেছে, ফালাফালা। মানুষ আত্মসম্মানবোধ নাই, মানুষের কোনো নিজস্ব লজ্জাবোধ নাই। মানুষ এখন দেখেন যে ছেলেদের এক ধরনের নির্লজ্জতা, মেয়েদের এক ধরনের নির্লজ্জতা। মিডিয়া যদি দেখেন, তারা মিডিয়া বলতে কি, যারা ওই মিডিয়া থেকে আজে বাজে কাজ করে, তারা এইভাবে মনে করে যে কাজ করে আমি টাকা পাচ্ছি, বাকিদের হা হা করবো। হ্যাঁ, একজন কন্টেন্ট ক্রিয়েটর বলবে আমি মানে 10 লাখ টাকা মানে তুই কি করস। হ্যাঁ, টাকা সবকিছু না, যদিও টাকা অনেক ইম্পর্টেন্ট, বাট টাকা সবকিছু না। আপনার যদি সম্মান না থাকে, হ্যাঁ, এই যে দুর্জয় ভাইয়ের কথা বললাম, এত সম্মানজনক একটা লোক, এখন সে ফেরারি আসামি, পালায় পালায় বেড়াচ্ছে, বা তার ব্যাংক ক্লোজ করা হয়েছে, এখন সে পথে বসবে, সোজা কথা। তো এই যে মানুষজন যারা দেশ থেকে চুরি করে টাকা বিদেশে নিয়ে যাচ্ছে, তারা অনেক বড় গলায় কথা বলে, লাইফস্টাইল লিভ করে। আমি অনেক মানুষের মিশার আমার মানে সৌভাগ্য হয়েছে বিভিন্ন লেভেলে, আমাদের বিদেশে দেশে। আমরা হাই ক্লাস লোকজন যারা পলিটিক্স করেন, মন্ত্রী মিনিস্টারের পোলাপান কিংবা বিজনেসম্যানের পোলাপান, তাদের অনেক টাকা, তাদের সঙ্গে মিশছি। যারা গ্রাম থেকে আসে তাদের সঙ্গে মিশছি, বাট আমি যে আলটিমেটলি দেখলাম যারা অন্যায়ভাবে টাকা কামাইছে তাদের প্রচুর ফুটানি থাকে, এবং তারা প্রচুর মানে হারাম পথে যারা কামায়, তারা মানুষকে মানে অসম্মান করে এবং মানুষের সঙ্গে খারাপ কাজ করে, এবং তারা ভাবে কি আমার পাওয়ার আছে, আমাকে টাচ করতে পারবে না। বাংলাদেশের এটাই হয়, তাই না? বাংলাদেশের সব বড় বড় মিডিয়া, পলিটিশিয়ান, যারা বড়, যাদের সঙ্গে আমাদের আসলে একটা দূরত্ব, অনেক বড় দূরত্ব, আমাদের সাধারণ মানুষের সঙ্গে কিন্তু পলিটিশিয়ানদের কোনো সম্পর্ক নাই। তারা একটা ডিসিশন আমাদের উপর চাপায় দেয়, আমাদের মেনে নিতে হয়, আমাদের কখনো জিজ্ঞেস করা হয় না, আমাদের কখনো সরি বলা হয় না, আমাদের কাছে কখনো সরি বলা হয় না। দেশবাসী আমরা হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে আমরা বন্যার সময় ত্রাণ দিতে পারি নাই, আমরা খাওয়ার দাম কন্ট্রোলে রাখতে পারি নাই, আমাদের আসলে এই যে ট্যাক্স চাপাই দিছি জন্য আমরা আসলে সরি, আমাদের কাছে আমাদের একটু সাহায্য করেন। তারা বলবে কি চাপাই দিছি লাগবে, তারা আরামে আছে, তাদের পাওয়ার আছে, তাই না? কিন্তু আত্মসম্মানবোধ যদি মানুষের থাকতো, আমাদের দেশ এত খারাপ অবস্থায় থাকতো না। এইটাই আমার কাছে মনে হয় একটা বড় ডাউনফলের সবচেয়ে বড় কারণগুলি হচ্ছে এটা একটা, যে আমাদের কোনো লজ্জা শরম নাই, আমরা মানুষের টাকা মেরে দিতে পারি, টাকা ফেরত না দিতে পারি। হ্যাঁ, মানুষের ধরেন এই যে ব্যাংকে গেলে এখন টাকা দিতে পারে না, উল্টা আবার ভাব নেয়, মানুষ গালাগালি করে, এগুলো হচ্ছে সমস্যা। তো এই জাস্ট বলতেছি আমাদের সমস্যাগুলো চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি। এরপর একটা জিনিস হচ্ছে যে মানে রেসপেক্ট কথা বলছি, ওকে। লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের চেঞ্জেস। হ্যাঁ, চেঞ্জেস নিয়ে কথা বলে শেষ করি। চেঞ্জেস মানে হচ্ছে যে পরিবর্তন। আমাদের জীবনে অনেক সময় অনেক পরিবর্তন আসে, যেটা আমরা আসলে চাই না। আমরা মানুষ হিসাবে মানে একটা জিনিস কি, আমরা সেফ থাকতে চাই। সেফ বলতে আমরা একটা এমন জায়গায় থাকতে চাই যেখানে হচ্ছে আমাদের সেফটি সিকিউরিটি আছে, যেমন আমাদের ব্যাংকে টাকা আছে, বাসার মাথার উপরে ছাদ আছে, আমাদের চলে যাচ্ছে দিন। অনেক আছে না যে ধরেন আমার চাকরি আছে, আমি আর কিছু বেশি দরকার নাই কিছু, আমার লাইফে যা আছে আলহামদুলিল্লাহ, গুড 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 অ্যাটিটিউড। বাট মানে আপনি যদি একটা মানে একটা ড্রিম থাকে যে আমি একটা স্বপ্ন আছে যে আমি এই জায়গায় যেতে চাই সমাজে, আমি বিভিন্ন দেশ ট্রাভেল করতে চাই, ওইটা আপনার তখনই পসিবল যখন আপনি কষ্ট করে করে একটা জায়গায় যাবেন আপনার ক্যারিয়ারে, যেখানে হচ্ছে যে আপনার ইউ ক্যান অ্যাফোর্ড ইট উইথ কমফোর্ট। হ্যাঁ, এটা একটা জায়গা। কিন্তু কিছু কিছু সময় আমাদের লাইফ উল্টাও হয়ে যায়, আমরা উপর দিকে যাওয়ার বদলে নিচেও যে চলে যেতে পারি। আমাদের ইকোনমি যদি খারাপ হয়, কপাল খারাপ হয়, করোনার সময় কোনো কিছু বলা নাই, একটি প্রাইম এক্সাম্পল হচ্ছে কোভিডের সময় আমাদের পুরো পৃথিবীর যত ক্ষতি হয়েছে, অফকোর্স আমাদের দেশে হয়তো জুনায়েদ সাহেব, পলক ভাই আমাদের ইন্টারনেট অফ করে দিয়ে আমাদের অনেক বিজনেসে 12টা বাজাইছে, আমাদের লাইফ শেষ করে দিচ্ছে, অনেক ক্যারিয়ার শেষ করে দিচ্ছে, জব মার্কেট শেষ করে দিচ্ছে, সব শেষ করে দিচ্ছিল মানে ওই একটা মাস। তাছাড়াও কোভিডের সময় আমি যা দেখছি সেটা হচ্ছে যে টোটাল তো লকডাউন ছিল, আপনারা সবাই জানেন। অনেক মানুষ প্রাণ হারাইছে, চাকরি হারাইছে, অনেককে বিদেশে একদম পুরা 200, 300, 400 করে একদম লে অফ করে দেওয়া হয়েছে। তো ওই সময় অনেক মানুষ দেখা গেল যারা অনেক ভালো চাকরি করতো, ভালো অবস্থায় ছিল, গুলশান মনের জায়গায় থাকতো, ভালো গাড়ি চালাইতো, তাদের চাকরি চলে গেছে, এবং তাদের ওয়াইফ হয়তো ছোটখাটো একটা চাকরি করে তাদের ফ্যামিলিটা কোনোভাবে টিকায় রাখছে। হয়তো ভাইয়াটা হয়তো আনএমপ্লয়েড হয়ে গেছে,
ফ্রাস্ট্রেশনে চলে গেছে, দায়িটারি বেড়ে গেছে এবং তার আর কোনো ইনকাম নেই। ইনকাম না থাকলে বা একটা ছেলের আর কিছুই নাই, তার প্রাইডও শেষ, তার কনফিডেন্স শেষ। এটা হচ্ছে রিয়ালিটি। এবং তাদের কেউ সম্মান করে না, পরামর্শে টাকা না থাকলে কেউ তাদেরকে দোচেও না। এটা হচ্ছে সত্যি কথা। এবং আপনার ফ্যামিলির ভিতরে আপনাকে কেউ পাত্তা দিবে না। তো আপনার যতক্ষণ টাকা আছে হচ্ছে একটা মানে খুব খারাপ একটা সাইড, কিন্তু ভালো মানুষের কোনো দাম নেই। আপনার ভালো মানুষ তারাই যারা টাকা কামায় এবং যারা টাকা উড়ায়। তো যেটা বলতে চাচ্ছি যে অনেকে থাকে না যে আমাদের লাইফ এখান থেকে নিচে দিয়ে যাওয়া শুরু করছে। আমি এক সময় পার্সোনালি খুব ভালো একটা জায়গায় চলে যাওয়ার মতো অলমোস্ট অবস্থানে চলে গেছিলাম। ইউটিউবে কাজ করে আমার পেজ সবই হ্যাপেনিং ছিল। কিন্তু একটা সময় দেখা গেলো যে বাংলাদেশের অর্থনৈতিক মন্দা আসলো, একই সঙ্গে তখন বিজনেস পড়ে গেল, ডিক্যান বিজনেসও পড়ে গেল, পারফিউম সেলস টেলস পড়ে গেল, একই সঙ্গে ভিউ কমে গেল, ইউটিউব থেকে টাকা কমে গেল। তো সব দিক দিয়ে দেখা গেল যে একটা সময় আমরা যে ল্যাভিশ লাইফস্টাইল লিভ করছি, মানে মন যা চাইলো গিয়ে একটা স্টেক খেয়ে আসলাম, সপ্তাহে 7 দিন বাইরে খাইলাম, ভালো ভালো জায়গায় খেলাম, ঘুরলাম, গাড়িতে তেল ভরলাম, সমস্যা নাই, উবারে ঘুরলাম। এখন মেবি সময় একটু ডিফারেন্ট। হ্যাঁ, এখন জানুয়ারি মাসে দেখা গেল যে বছরের শুরুর দিকে থিংস আর ভেরি স্লো। যে কোনো দোকানে যান, আমি আমার কথা বাদ দিই, যে কোনো দোকানে যান, শপে যান, জামা কাপড়ের দোকান, জুতার দোকান, ম্যাসিভ সেলস দিচ্ছে, কোনো সেলস নাই। কারণ সেলসের পর দাম যেরকম মানুষ কিনতে পারতেছে না, সিম্পল। এখন আপনার লাইফস্টাইল মানুষ অ্যাডজাস্ট করতে হচ্ছে। কিরকম অ্যাডজাস্ট করতে হচ্ছে? আপনি যে ল্যাভিশ লাইফস্টাইল ছিলেন ওখান থেকে আস্তে আস্তে অ্যাডজাস্ট করে হয়তো একটু কম খাওয়া বা কম বাজার করা, কম টাকা উড়ানো, ওয়েস্ট করা, যেসব জায়গায় আপনি ওয়েস্ট বেশি করতেন, হ্যাঁ, সেখান থেকে ধরেন মানে একটু কমায় আনা। ঠিক আছে? সো মানে থাকে না যে এক্সট্রা খরচ অনেকেই থাকে, তো ওগুলো আমরা আস্তে আস্তে না করি। এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যদি আমরা ওই জায়গা থেকে মুভ করতে না পারি, আমরা যে স্টাক হয়ে থাকি যে আমার প্রাইড অনেক বেশি, কিন্তু যত টাকায় আমি জানি অনেকে যেরকম যত কষ্টই থাকুক, টাকা পয়সা সমস্যা থাকুক, বাট মানুষকে দেখাইতে হবে আমি কিন্তু বিন্দাস আছে, আমার লাইফস্টাইল সেরকম। তো এটা দেখা দিয়ে অনেকে ধার করে হলেও শো অফ করতে চায়, কোরবানির গরু কিনতে চায়, দামি গাড়ি চড়তে চায়, রোলেক্স কিনতে চায়, কিন্তু তার আসলে খাওয়ার টাকা নাই। এই মানে যে আপনার প্রাইড বা অহংকারটা, এটা আমাদের আস্তে আস্তে সরাইতে হবে। কারণ ভাই মানে এটা আসলে রিয়ালিটি না। মানুষ কি ভাবলো, মানুষ কি দেখানো, এটা রিয়ালিটি না। হ্যাঁ, আপনি যেই কাজই করেন, ধরেন আপনার মানে যেটা নাই, হ্যাঁ, অনেককে আমি চিনি যে যেমন মানে ঘড়ির একটা ছেলে ধরা খেয়েছিল, আমি দেখছিলাম যে ও রোলেক্স পরার ক্লেম করছে, রোলেক্স পরছি, আমার এইটার দাম জানোস তুই কত? পরে একটা ছেলে এসে বলছে আপনার রোলেক্সটা তো ফেক। ওই রোলেক্সটা আমি 2-3 হাজার টাকা দিয়ে কিনছে, বাট সে ক্লেম করছে অনেক লাখ টাকা দিয়ে কিনছে। তো এই যে জিনিসগুলো, এগুলো আসলে করা ঠিক না। এগুলো করা ঠিক না অর্থে যে আপনি নিজের কাছে নিজে ছোট হয়ে যাবেন, এবং নিজের কাছে নিজে ছোট হয়ে গেলে আয়নার দিকে তাকাইতে পারবেন না, তাই না? তো আমাদের মধ্যে অনেক ভুল থাকবে। পার্সোনালি আমি আমার কথা চিন্তা করি, মানুষের কথা চিন্তা করি, আমাদের চরিত্রের মধ্যে সবারই দোষ আছে, ভুল আছে। বাট যদি ভুল স্বীকার করে নেই এবং রিয়ালিটি মেনে নেই, বঙ্গবন্ধু সেই ডায়ালগ, এটা এখন ফান হয় যে তুমি রিয়ালিটি মাইনা নাও, বাট আমরা রিয়ালিটি মানতে পারি না, আমরা রিয়ালিটিতে থাকি না। আমরা জানি, আমরা অনেক হোপ করে বাঁচি, যে আমরা অনেক আশা করে বাঁচি। এত কিছুর পরে একটা টিকিট কিনছি লটারির, 1 কোটি লোক কিনছে, ওর মধ্যে আমি হয়তো জিতে যাবো, তাই না? এইভাবে আমরা চিন্তা করে বাঁচি। অথবা পরীক্ষায় খুব খারাপ পরীক্ষা দিছি, ফাঁকিবাজি করছি, কিন্তু আমি পার হয়ে যাব, এরকম আমরা চিন্তা করি না। যে সবসময় দোয়া করি, দোয়ার উপরে থাকি, দোয়া হবে। তারপর হচ্ছে আমার বাংলাদেশের ক্রিকেট টিম, মায়ের দোয়ার টিম বলতে এক সময়, যে আমরা দোয়া করি জিতে যাবে, ইম্পসিবল সিচুয়েশন, তাও আমরা হোপ করি। 8 উইকেট পড়ে গেছে, 100 রান লাগবে, তাও হোপ করি। কেন করি? একটা সময় আমাদের রিয়াদ সাকিব মিলে নিউজিল্যান্ডের এগেন্স্ট আমার খেলা জিতেছিল। সেই খেলাটা, এটা আমার রোজার সময় আমি মনে আছে, রাত্রেবেলা বসে রেডিওতে শুনছিলাম, বাইরে ছিলাম। ভাই কি একটা গেম, কি একটা গেম! আপনার মনে আছে না? মানে রিয়াদ তখন হিরো, মানে কি খেললো! তো আমরা আশায় আশায় বাঁচি। আমাদের বাঙালি সবচেয়ে বড় স্ট্রেংথ গুলো একটা হচ্ছে আমরা অনেক আশাবাদী, এবং আমরা অনেক মানে হার্ডওয়ার্ক করতে পারি, আমরা কখনো আশা ছেড়ে দেই না। কিন্তু একই সঙ্গে আপনার যেই জায়গায় আপনি থাকবেন, আমি যেটা বলতে চাচ্ছি, লাস্ট পয়েন্ট, একদম লাস্ট কথা, যে আপনার লাইফস্টাইল যেটাই থাক, আপনার এটাকে অ্যাডজাস্ট করে মানা নিতে হবে। আপনি লাইফস্টাইলে মাঝে উপরে যেতে পারেন, নিচে যেতে পারেন। আল্লাহর ইচ্ছা থাকলে, আপনি যদি হার্ডওয়ার্ক করেন, আপনার যদি মানে সব ঠিক থাকে, ইনশাল্লাহ কখনো যদি আপনি চালাকি না করেন, 2 নম্বরই না করেন, আপনি ইনশাল্লাহ কোনো সাফার করবেন না। বাট আমাদের ধরে রাখি যে অনেক সময় যে সেল আসবে, আমি মাঝে মাঝে চিন্তা করি সেল আসবে, সামনের মাসে হয়তো এই লাস্ট মাসে আসছিল, এই মাসেও সেল আসবে, দুমদাম টাকা স্পেন্ড করে হাত খালি করে ফেলি। আসে না যে আমার টাকা এসে পড়বে, বাট টাকা আসে না। অনেক সময় মানুষ কমিটমেন্ট করে, ভাই এটা নিবো। আমি অনেককে এখন আর উত্তর দিই না, রিপ্লাই দিই না। কারণ একটা অর্ডার করবে, সে 10-15 বার 20 বার মানে কোয়েশ্চেন করছে, কিছু কিনে নেয়, আমি তাদের সঙ্গে কথা বলি না। কারণটা কি ভাই, আমি আসলে জানি যে সে কিছু পারচেস করবে না। তো আমার প্রাইস টাইস যা আছে আমি বলি যে ভাই নিতে হলে এই হচ্ছে সিস্টেম। বাট এক্সট্রা কথা বলা, বা ধরেন যেটা আমার কাজের মধ্যে না, এক্সট্রা কথা বলা আমি পছন্দ করি না। যে সারাক্ষণ আমি লিখতেছি, মেসেজের মধ্যে দেখা গেলো যে আবার টাইপিং হচ্ছে, তো আপনি একটা মেসেজের উত্তর দিতে দেন তাই না? তো যেটা বলতেছি যে মানে আমি এখন একটু আস্তে আস্তে চেষ্টা করছি চেঞ্জ হওয়ার। আমার সেভিংস করা উচিত, এটা আমি বুঝতে পারতেছি। একটু মানে লাইফে ধরেন থাকে না যে অনেক সময় আমরা কন্ট্রোলের বাইরে চলে যাই, পাখি কিনি, মাছ কিনি, অনেক শখ থাকে, বাট মনে হয় যে ভাই এসে পড়বে, সমস্যা নেই, কিনে ফেলি না।
ঠিক আছে, এবং অনেকবার কিনে ধরা খেয়ে গেছি। আপনাদেরকে আমি হাম্বল রিকোয়েস্ট করবো, টাইম কিন্তু এই বছর খুব খারাপ যেতেছে এবং এটা আরো খারাপ হবে। শীতকাল চলে গেলে যখন গরম শুরু হবে, মানুষের মধ্যে তখন ফ্রাস্ট্রেশন বেড়ে যাবে, রাস্তার মধ্যে মারামারি অনেক হবে, জ্যামের ডেফিনেটলি পরিমাণ বাড়ছে। ঢাকার একটা কোনো জায়গা নাই যেখানে জ্যাম নাই, সপ্তাহে 7 দিনই জ্যাম। আমি যমুনা ফিউচার পার্কে যাইতাম এক সময়, এখন যেতে পারি না কারণ ওই জ্যামের জন্য। মানে আপনি এখন বাণিজ্য মেলায় যান, ঢুকতেই পারবেন না, তাই না? তো লাইফ আস্তে আস্তে কঠিন হবে এবং আপনি বাসা থেকে আর বের হতে পারবেন না, এরকম একটা অবস্থা। বাট আমি তাও বলবো যে আপনারা একটু চিন্তা করেন কি করবেন, দেশে থাকবেন না বিদেশে যাবেন, প্র্যাকটিক্যালি চিন্তা করেন, অথবা পড়ালেখা করবেন না কাজ করবেন সেটা চিন্তা করেন, কিংবা যেটাই করবেন সিরিয়াসলি করবেন কিনা এটা চিন্তা করেন। যদি আপনি হার্ডওয়ার্ক করতে রাজি না হন, আপনার কপালে কিছু ভালো নাই। আপনি ধরেন, আমার ফ্রেন্ডকে সবসময় বলি, উনি ঘড়ির পেজ আছে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, কিন্তু উনি কখনোই যে ভিডিও করতে এখনো ভিডিও করেন। ওনাকে সবসময় বলি, ভাই আপনি এটা করেন, আপনার তো চ্যানেলে মনিটাইজেশন আছে, আপনি টাকা বানাতে পারবেন। আপনি যত টাকায় হোক, মাসে $300-400 যাই আসুক, যথেষ্ট। মানে টাকা তো কখনো, মানে টাকা হচ্ছে সবসময় বন্ধু, হ্যাঁ, লাইফে বন্ধু, আপনার মানে ট্রাস্টেড বাডি। টাকা থাকলে ভাই আপনি সবসময় সিকিউর ফিল করবেন, বাট হার্ডওয়ার্ক করতে হবে ভাই। আপনি যদি বসে থাকেন ভালো কিছু হবে, মানুষ বলছে নিবে, অনেক সময় মানুষ কথাতে কথা রাখেন, আমি নিবো বলে অনেক সময় ডিপোজিট ছাড়ে ধরে রাখি, একটা পার্সেন্ট সোল লিখে দিই সেলস পোস্টে, কিন্তু দেখা গেল মানুষটা 7-8 দিন পরে এসে বলছে ভাই নিবো না, কোনো কারণ নাই। আমি যখন কমিটমেন্ট করি, যখন প্রি অর্ডার করছি একটা সেলারের কাছে একটা পারফিউম, সে আনবে, এটা 2 সপ্তাহ লাগবে, 2 সপ্তাহ মতো একজন সেলার এনে ফেললো, সে আমাকে 3,000 টাকা কম বলছে প্রাইস। আমি ওই ফার্স্ট সেলার থেকে কিনবো, কারণ আমি কথা দিতে তাকে, আমি তাকে প্রি অর্ডার দিচ্ছি, হ্যাঁ, তাকে আমি কোনো ডিপোজিট দিই নাই। আমি যদি তার সঙ্গে কথা না রাখি, সে মানুষের উপর বিশ্বাস হারাবে। আমি তার বিশ্বাস হারানোর কারণ, আমি এটা শুরুর দিকে অনেক 1-2বার করছিলাম, মানে এটা হয়তো মেবি আমার সময় টাকা ছিল না, বিপদে পড়ে, বাট নর্মালি যদি আমার পক্ষে সম্ভব হয় আমি কথা রাখার চেষ্টা করি। তো আপনারা যদি কথা রাখতে না পারেন, কথা দিবেন না। এটা হচ্ছে আমাদের ফ্রেগনেন্স গ্রুপের একটা মানে মোট, মানে বলতে পারেন যে একটা কি বলে যে অলিখিত একটা, মানে কি বলে, ম্যানস ওয়ার্ড। হ্যাঁ, আমরা এটাকে জেন্টলম্যানস ওয়ার্ড হিসেবে নিই। যদি এই জিনিসগুলো না থাকে, পারফিউম যত ভালো আপনি ইউজ করেন, যত দামের গাড়ি চালান, আমি বলি অনেক বড় লোক আছে বাকি দিয়ে পারফিউম কিনে, মোলামুলি করে পারফিউম 30-40 হাজার টাকা কম দিয়ে চলে আসে, এগুলো ছেঁচড়ামি ভাই। বড় লোক হইলে বড় লোকের হইতে হবে যে আপনার মন বড়। আপনি দেখা গেল যে আপনার আত্মসম্মান বোধ আছে, সেই ক্ষেত্রে আপনি বড় লোক, আপনি এটা অনেক বড় মাপের মানুষ। কিন্তু আমার টাকা আছে, কিন্তু মানুষের স্যালারি দেন না, আপনি মানুষের পাওনা টাকা বুঝাই দেন না, মানুষের সঙ্গে 2 নম্বরই করেন, পাটপারি করেন। এগুলো করলে ভাই আপনি আসলে হাই ক্লাস লোক না। এগুলো যদি একবার এক্সপোজ হয়ে যায়, আমরা মানে এই ধরনের মানুষকে আমরা রেসপেক্ট করি না। এরকম প্রচুর লোকজন আছে, সম্মানটা তো নিজের কাছে, বাট মানুষের সম্মানও তার নিজের কাছে। সব ভালো থাকেন, কথা হবে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো এই কথাগুলো বলি, মেবি মাঝে মাঝে যদি আমরা 1-2 জন মানুষের যদি চেঞ্জ আনতে পারি, যদি আমার ফিল করতে হয় একটা মানুষ আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছে, এটি এক সার্থকতা, এর চেয়ে বেশি কিছু না। সবাই ভালো থাকেন, কথা হবে ইনশাল্লাহ, এবং সবাই ভালো থাকেন। এবং আমি সামনে কিছু চেঞ্জ আনতে যাচ্ছি, রুমে কিছু চেঞ্জ করবো, শেলফ হয়তো কিনবো। তো খুব এক্সাইটেড, বাট ওই যেহেতু সময় একটু টাফ, একটু সময় লাগতেছে। ভালো থাকেন, কথা হবে, আসসালামু আলাইকুম।